আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি ড্রামা থ্রিলার মুভি। মুভিটির নাম দিল ধোকা ওর ডিজায়ার। প্রথমেই বলে রাখি মুভিটা 18+। আর তার থেকেও বড় কথা হলো এটা মুভির দ্বিতীয় পার্ট। দাঁড়ান, ভয় পাবার দরকার নেই, কারণ আমি প্রথম পার্টের কাহিনী টুক করে 20-30 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি। শরিয়া নামের এই ছেলেটা, যার কিনা ছোটবেলা থেকেই স্বপ্ন সে একজন বক্সার হবে, বাট সে ভালো বক্সার হওয়া সত্ত্বেও তার সিলেকশন হয় না। কেন হয় না বুঝতেই পারছেন, যার কাছে টাকা নেই, তার ট্যালেন্টেরও কোনো মূল্য নেই। এমনকি সে দরিদ্র পরিবারের বলে প্রিয়া নামের এই মেয়েটা তার সাথে ভালোবাসার নাটক করে তাকে ধোকা দিয়ে সেরে গেছে। ঠিক সেই মুহূর্তে গলি ভাই প্রতাপ নামের এই লোকটার সাথে শহরিয়ার পরিচয় হয়। এই গলি ভাই শহরের একজন বড় গ্যাংস্টার, তার অনেক অবৈধ মালের ব্যবসা আছে। প্রতাপ শহরিয়াকে তার এই সুন্দরী বউ মালিনীকে রক্ষা করার জন্য তাকে বডিগার্ড হিসেবে নিযুক্ত করতে চাইলে শহরিয়া রাজি হয়ে যায়, কারণ তার পরিবার চালানোর জন্য টাকার প্রয়োজন এবং প্রতাপ চাইলে তাকে 1 সেকেন্ডের মধ্যে বক্সিং লাইনে সিলেকশন করিয়ে দিতে পারে। তাই শরিয়া বডিগার্ড হিসেবে মালিনীকে রক্ষা করার জন্য তার দায়িত্ব পালন করতে শুরু করে। কিন্তু গ্যাংস্টারের ওয়াইফ মালিনীর শরিয়াকে ভালো লেগে যায়। সে শরিয়ার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য শরিয়াকে কৌশলে সিরিয়াস করতে শুরু করে। শরিয়া মালিনীকে সরাসরি না বলে দিলে মালিনী শরিয়াকে এমন কিছু দেখায় যেটাতে শরিয়া ও মালিনীর প্রতি দুর্বল হয়ে পড়ে। মালিনী শরিয়াকে দেখায় যে তার স্বামী প্রতাপ একটা বেশ্যার সাথে প্রতিনিয়ত রাত কাটিয়ে এসে তাকে মারধর করে। তাই একটা সময় শরিয়া ও মালিনীর প্রতি দুর্বল হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্ক করতে করতে মালিনীর সাথে শরিয়ার এক প্রকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই শরিয়ার জীবনে আবার প্রিয়া ফিরে আসে। প্রিয়া শরিয়ার সাথে আবার তার সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। তো এটাই ছিল প্রথম পার্টের কাহিনী, আর এরপর যা ঘটবে সেটা তো এক্সপ্লেইনই করতে চলেছি। আসলে এই প্রিয়াই শরিয়ার ভালোবাসা ছিল। 6 মাস আগে প্রিয়াই শরিয়াকে ধোকা দিয়েছিল। আসলে প্রিয়াকে একদিন শরিয়া তারই বক্সিং প্রতিদ্বন্দ্বীর সাথে দেখে নিয়েছিল। সেদিন রাতে শরিয়া প্রিয়ার বাড়িতে এসে দেখেছিল প্রিয়া সেই ছেলেটাকে এমনভাবে মদ সার্ভ করে খাওয়াচ্ছে। শরিয়ার তখন আর বুঝতে বাকি ছিল না যে প্রিয়া তাকে ধোকা দিচ্ছে। তাই সে নিজেই প্রিয়ার থেকে সেই সময় আলাদা হয়ে গিয়েছিল। তো প্রিয়া শরিয়ার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করলে শরিয়া চলে যেতে ধরে। প্রিয়া বলে, আমি কি এমন করেছি যে আমার সাথে 2 মিনিট কথা পর্যন্ত বলা যায় না? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, কিন্তু তুমি যেটা সেই দিন দেখেছো সেটা ভুল দেখেছো, এবং তুমি যেটা ভাবছো সেটাও ভুল ভাবছো। শরিয়া তখন বলে, আমি নিজের চোখে সেই দিন দেখেছি, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা আমি ভালোই বুঝতে পারি। আমি যদি সেই দিন ওখানে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না যে তুমি কেমন ধরনের মেয়ে। প্রিয়া তখন বলে, শরিয়া, আমি তোমার ভালোর জন্য ওকে তোমার বাসায় রেখেছিলাম, যাতে ও পরের দিন তোমার সাথে ম্যাচটা হেরে যায়। কিন্তু শরিয়া তখন রেগে মেগে প্রিয়াকে অপমান করে সেখান থেকে চলে যায়। সিন পরের দিন সকালে আসলে দেখি প্রিয়া রেগে মেগে মাধবের সাথে দেখা করতে এসেছে। প্রিয়া মাধবকে বলে, তুই কি বলেছিলি শরিয়া এখন আমাকে ভালোবাসে? আরে ভালোবাসা তো দূরের কথা, এখনো আমাকে ঘৃণা করে। তোর কথা মতো ওর সাথে কথা বলে আমার অনেক ভুল হয়েছে। মাধব তখন প্রিয়াকে শান্ত করে বলে, দেখ প্রিয়া, ওকে বাঁচানোর জন্যই আমি তোকে ডেকেছি। শরিয়া অনেক বড় ঝামেলায় ফাঁসতে চলেছে, ও আগুন নিয়ে খেলছে। প্রিয়া, আমি জানি তুই শরিয়াকে ধোকা দিসনি, আর তোদের সম্পর্কের ফাটলটা আমি ধরিয়েছিলাম। কারণটা হলো তোর কারণে সেদিন আমার হাত ভেঙেছিল, সাথে আমার বক্সার হওয়ার স্বপ্নটাও। আর তাই আমি তোর প্রতি রেগে গিয়ে তোর আর শরিয়ার সম্পর্কটা ফাটল ধরিয়েছিলাম। এসব শুনে প্রিয়া যেন আকাশ থেকে মাটিতে পড়ে। মাধব বলে, প্রিয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমাকে মাফ করে দে। তার মানে প্রিয়া শরিয়াকে ধোকা দেয়নি। এই মাধবের কারণেই তাদের দুজনের সম্পর্কে ফাটল ধরেছিল। প্রিয়া তখন ইমোশনাল হয়ে মাধবকে বলে, তুই জানিস কি করেছিস? আরে আমাকে ছাড়, তোর দোস্তের কি অবস্থা সেটা একবার দেখ। মাধব বলে, ঠিক আছে, আমি সকল কিছু ওকে খুলে বলবো। কিন্তু প্রিয়া তখন বলে, ও প্রথমেই ওর ভালোবাসাকে হারিয়েছে, এবার যদি ওর দোস্তকে হারিয়ে ফেলে তাহলে কখনোই মানতে পারবে না। সিন শরিয়ার কাছে আসলে দেখি শরিয়া গলি ভাইয়ের বাসায় এসেছে তার ডিউটি পালন করতে। শরিয়াকে দেখতেই গলি ভাই বলে, আমি দেখতে চাই তুই কেমন বক্সিং শিখেছিস, আজ আমি তোর সাথে একটু বক্সিং করতে চাই। এই বলে গলি প্রস্তুতি নেওয়ার জন্য মাঠে চলে গেলে মালিনী শরিয়ার কাছে এসে বলে, তুমি যদি ওনার কাছে জিতে চাও তাহলে ও কিন্তু তোমাকে জানে মেরে দেবে, কারণ ও কখনোই হার স্বীকার করতে প্রস্তুত নয়।
এই বলে মালিনী ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে কোনোভাবে হারাতে চাই না শরিয়া, তাই প্লিজ। এরপর গলি ভাই আর শরিয়ার বক্সিং খেলা শুরু হয়। শরিয়া ইচ্ছা করেই মালিনীর কথা মতো গলি ভাইয়ের কাছে একের পর এক মার খাচ্ছিল। গলি ভাই তখন শরিয়ার উপর উপহাস করে বলে, এরকম খেললে তোর সিলেকশন হওয়া তো দূরের কথা, তুই তো কিরিজেই টিকতে পারবি না। আর তোর এই লুচারের কারণে তোর প্রেমিকা তোকে ছেড়ে গিয়েছিল। এই কথা শুনতেই শরিয়া রেগে মেগে গলি ভাইকে ধুমধাম মারতে শুরু করে। গলি ভাইয়ের ছেলেগুলো তখন শরিয়াকে মারতে গেলে গলি ভাই হাতের ইশারায় তাদেরকে থামিয়ে আবার খেলতে শুরু করে। কিন্তু এবারও গলি ভাইকে মেরে মাটিতে ফেলে দেয় শরিয়া। গলি ভাইয়ের লোক ভীরা তখন শরিয়ার দিকে বন্দুক তাক করলে গলি ভাই থামিয়ে বলে, শরিয়া, তোর জন্য আমার গর্ব হচ্ছে, তুই সত্যি একটা টাইগার, তোকে অবশ্যই আমি সিলেকশনের ব্যবস্থাটা করে দিব। তো এরপর শরিয়া রুমে আসতেই মালিনী পিছন থেকে শরিয়াকে জড়িয়ে ধরে। মালিনী বলে, তুমি জানো ও তোমাকে জানে মেরে ফেলতো, আর তুমি মারা গেলে আমিও হয়তো মারা যেতাম। এটা শুনতেই শরিয়া दोबारा ये सब मत करना। কিন্তু হঠাৎই শরিয়া প্রিয়াকে কল্পনা করতে থাকে। প্রিয়া বলে, কাছে তোমার যেই থাকুক না কেন, ভালো তো শুধু তুমি আমাকেই বাসো। যতদিন তুমি আমাকে ভুলতে পারবে না, ততদিন তুমি এই মহিলার কাম বাসনাও পূরণ করতে পারবে না। শরিয়া তখন ভাবে, সত্যি তো, প্রিয়া তো ঠিকই বলতেছে। তাই শরিয়াও তখন রেগে মেগে কিছু ছুঁড়ে মারলে মালিনী বুঝতে পারে শরিয়া প্রিয়াকে নিয়ে কল্পনা করছিল। আর মালিনী এটা বুঝতেই চেয়ারটা বাহিরে নিয়ে এসে জ্বালিয়ে দেয়, মানে শরিয়ার সাথে সে কাউকে দেখতে পারবে না। মালিনী বলে, আমি চাই না আমাদের দুজনের মাঝে কেউ কাটা হয়ে দাঁড়াক, তুমি না চাইলেও আমি কিন্তু উপড়ে ফেলবো কাটাগুলো। একটু পরে গলি ভাই শরিয়াকে একটা রুমে ডেকে পাঠায়। গলি ভাই বলে, আমাদের হাবেলের যে রিডিজাইনটা হচ্ছে সেটা এনারা করবে। শরিয়া তাকিয়ে দেখে যে হাবেলিটা রিডিজাইন করবে সেটা আর কেউ না, প্রিয়া। আসলে প্রিয়া এই অজুহাতে মালিনীর থেকে শরিয়াকে দূরে নিয়ে যাবার চেষ্টা করতেছে। শরিয়া প্রিয়াকে সাইডে ডেকে বলে, আবার নতুন নাটক শুরু করেছো, এখানে কি কারণে এসেছো তুমি? প্রিয়া বলে, তুমি আমার কাছে ফিরে আসতে না চাইলে আমাকেই তো তোমার কাছে ফিরে আসতে হবে, আমি আবার তোমার মনে জায়গা করতে এসেছি। সিন মালিনীর কাছে আসলে দেখি মালিনী শরিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতেছে আর খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। শরিয়ার স্পর্শ, শরিয়ার সাথে বিছানায় কাটানো মুহূর্তগুলো তার অনেক ভালো লেগেছে। তো মালিনী মুহূর্তগুলো ভাবতে ভাবতে সেই রুমে আসলে শরিয়া প্রিয়ার কাছে একটা রিকোয়েস্ট করে, মালিনী যদি তার নাম জিজ্ঞাসা করে তাহলে সে যেন তার নামটা প্রিয়া না বলে অন্য কিছু বলে। কিন্তু প্রিয়া বলে, কিন্তু কেন, তুমি কি ওই মহিলার জন্য পাগল হয়ে গেছো? তো এমন সময় মালিনী সেখানে এসে প্রিয়ার নাম জানতে চাইলে প্রিয়াও তার নাম জানায় মধুমিতা। তো এমন সময় গলি ভাই লক্ষ্য করে মালিনীর ঘাড়ের উপরে কেউ লিপ কিস করেছে। গলি ভাই তখন কাউকে বুঝতে না দিয়ে শান্তভাবে মালিনীকে নিয়ে একটা রুমে আসে। সে মালিনীর দিকে ছুটে ছুটতে ছুটতে জানতে চাই কে তার ঘাড়ে লিপ কিস করেছে। আমরা তো জানি কিসটা কে করেছে, শরিয়া। মালিনী তখন কাঁদতে কাঁদতে বলে, আপনি নেশার ঘরে এসে আমাকে কিস করেছিলেন। প্রতাপ তখন রেগে মেগে ঘাড়ের পাশে সেম ভাবে কামড় দেয় এবং 2 দাগের ক্ষত মেপে দেখে বুঝতে পারে যে সে ওই কিসটা মালিনীর ঘাড়ে করেনি। গলি ভাই মালিনীকে বলে, আমি জানতাম যে আমি এই কিসটা করিনি, আর তাই আমি চেক করে নিলাম, এখন বল কে ওই কিসটা করেছে। এরপর প্রতাপ তার বাসার সকল চাকর বাকরকে একত্র করে টেবিলের সামনে বসায়, আর শরিয়াও যেহেতু সেই বাড়ির চাকর ছিল তাকেও সেখানে বসানো হয়। তো এরপর একটা করে আপেল সকলকে দেওয়া হয় এবং সকলকে তাদের আপেলটাতে কামড় বসাতে বলে। শরিয়া সহ সকলেই ভয়ে ভয়ে সেই আপেলে কামড় বসালে প্রতাপ সকলের আপেলগুলো টেবিলের উপরে রাখতে বলে। এরপর প্রতাপ আপেলগুলোর কামড়ের দাগের সাথে মালিনীর ঘাড়ে পাওয়া সেই কামড়ের দাগের সাথে এক এক করে মেলাতে থাকে। কিন্তু যখন প্রতাপ শরিয়ার আপেলের কামড়ের দাগের সাথে মেলাতে চায় তখনই মালিনী মাধবকে দেখিয়ে বলে, প্রতাপজি এই আমার ঘাড়ে কিস করেছিল। প্রতাপ এই কথা শোনার পর শরিয়ার কামড়ের দাগটা চেক না করেই মাধবের দিকে বন্দুক তাক করে তাকে শুট করার জন্য। শরিয়া তো জানে যে মাধব কিছুই করেনি,
যা করার সেই করেছে। তাই সে মাধবকে বাঁচানোর জন্য বলে, ভাইয়াজি ও আমার বন্ধু, ও এমন ধরনের কাজ কখনোই করতে পারে না। মালিনী বলে, আপনি তো দেখেছিলেন কাল দুপুরে আমার রুমেও এসেছিল, এই বিষয় নিয়ে কোনো তামাশা করতে চাইনি বলে আপনাকে কিছুই জানায়নি। মাধবও তখন কেন জানি সেই দোষটা নিজের ঘাড়ে তুলে বলে, ভাইয়াজি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তাই এর জন্য আপনি যা সাজা দিবেন সেটাই আমি মাথা পেতে নিব। তখন দেখানো হয় মালিনী সেই সময় মাধবের কাছে এসে বলছিল যে তুমি তো অনেক বড় বড় কথা বলছিলে সেই দিন, আজ তোমার বন্ধু মরতে চলেছে, দেখি তুমি তোমার জান দিয়ে তোমার বন্ধুকে কেমন ভাবে বাঁচাতে পারো। আর সে কারণেই মাধব শরিয়াকে বাঁচানোর জন্য সকল দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। তো গলি ভাই এবার মাধবকে শুট করতে ধরলে শরিয়া প্রতাপকে থামিয়ে বলে, মাধব আমার বন্ধু, একটাবার আমাকে সুযোগ দিন, মাধবের সাজার ব্যবস্থা আমি করতে চাই। গলি ভাই শরিয়াকে আদেশ দিলে শরিয়া মাধবকে একটা রুমে নিয়ে যাবার আদেশ দেয়। তো প্রতাপ সেখান থেকে চলে গেলে মালিনী শরিয়াকে জোর করে একটা রুমের ভিতরে নিয়ে আসলে শরিয়া বলে, এটা তুমি না করলেও পারতে, একটা নির্দোষ মানুষকে তুমি না ভাসালেও পারতে, আমি তোমাকে ভালোবাসি আর এ কারণেই তোমার জান বাঁচিয়েছি, এতে ভুল কিসের? তোমার বন্ধু তোমার নাকি অনেক ভালো চাই, তাই ওকে বিষয়টা বলার পরও রাজি হয়ে গিয়েছিল। তোমাকে এসব কিছু চিন্তা করতে হবে না, চলো আজ আমরা দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করি। এই বলে মালিনী শরিয়া থামিয়ে বলে, ঘৃণা করি তোমার এরকম ভালোবাসাকে, কারণ তোমার চেহারায় শুধু আমি মিথ্যার ধোঁকা দেখেছি। তাই প্লিজ ম্যাডাম জি, এরপর থেকে আপনি আপনার মুখটা আমাকে যেন আর না দেখান। এই বলে শরিয়া রুম থেকে বের হলে দেখে প্রিয়া রুমের বাইরে থেকে সবকিছুই দেখে ফেলেছে। প্রিয়া ইমোশনাল হয়ে শরিয়ার দিকে তাকিয়ে কাঁদতে থাকে। মাধবের কাছে আসলে দেখি ভীরা লোক দিয়ে এইভাবে মাধবকে পিটাচ্ছে। তো শরিয়া সেখানে এসে বলে, তোমরা সবাই বাইরে যাও, এই শালার হিসাব নিকাশ আমি করছি। এই বলে শরিয়া মাধবকে ধ্যামাধ্যাম মারতে থাকলে ভীরা তার লোকজন নিয়ে বের হয়ে যায়। তো প্রতাপের লোকজন রুম থেকে বের হয়ে যেতেই শরিয়া মাধবকে বলে, কেন করলে এসব? মাধব তখন বলে, তোকে বাঁচানোর জন্য আর আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, কারণ তোকে আর প্রিয়াকে আলাদা করার জন্য সেই দিন নাটকটা আমি সাজিয়েছিলাম, আমার কারণেই তোদের অনেক দিনের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল। শরিয়া থমকে যায়, তার মানে প্রিয়া তাকে ধোকা দেয়নি, সেই প্রিয়াকে সেদিন ভুল বুঝেছিল। ঠিক সেই সময় গলি ভাই রুমে আসলে গলি ভাইকে দেখানোর জন্য শরিয়া মাধবকে মারতে শুরু করে। প্রতাপ তখন বলে, যেই পা দিয়েও আমার স্ত্রীর কাছে গিয়েছিল সেই পাটা এখনই ভেঙে দে। শরিয়া আর কোনো উপায় না পেয়ে লাঠি দিয়ে বাড়ি মেরে মাধবের পাটা ভেঙে ফেলে এবং নির্দয়াভাবে মাধবকে বাইরে ছুঁড়ে ফেলে আসার আদেশ দেয়। এরপর রাতের বেলা শরিয়া বাসায় ফিরে আসলে হঠাৎ কেউ শরিয়ার উপরে হামলা করে, কিন্তু শরিয়া তুম করে লাঠিটা ধরে ফেললে দেখে প্রিয়া তার উপরে হামলা করার চেষ্টা করছিল। প্রিয়াকে দেখে সে হাত থেকে লাঠি ছেড়ে দিলে প্রিয়া শরিয়াকে মারতে মারতে বলে, তোমার কারণে মাধব আজ মরতে চলেছে, তুমি কেমন ধরনের বন্ধু যে ওকে ওইভাবে আঘাত করলে? শরিয়া তখন বলে, প্রিয়া আমি যদি ওকে ওইভাবে আঘাত না করতাম তাহলে প্রতাপ ওকে শুট করে মেরে ফেলতো, আমি জাস্ট প্রতাপকে দেখানোর জন্য ওর পাটা ভেঙেছি। এটা শুনে প্রিয়া তখন শান্ত হয়। শরিয়া বলে, হাসপাতালে আছে, এখনো মারা যায়নি। প্রিয়া না বুঝে তোমাকে ভুল বুঝেছিলাম। এই বলে প্রিয়ার হাতটা ধরে শরিয়া ক্ষমা চায়। সে প্রিয়াকে বলে, আর একটা বার তাকে কি সুযোগ দেওয়া যায় না? প্রিয়া কিছু বলার আগেই শরিয়ার মা সেখানে এসে শরিয়াকে জানায় একজন স্পেশাল গেস্ট এসেছে তাদের বাসায়, এখনই ওনার সাথে দেখা করতে হবে। প্রিয়া আর শরিয়া তখন বাইরের দিকে যেতে ধরলে প্রিয়াকে তার অফিসে স্যার ফোন করায় সে ব্যস্ত হয়ে পড়ে। শরিয়া তখন নিজেই বাড়ির ভেতরে আসলে দেখে লোকটা আর কেউ না, মালিনী ম্যাডাম। মালিনী বলে, তোমাকে দেখার জন্য আমি নিজেই তোমার বাড়িতে চলে আসলাম, যতটা খুশি তুমি আমাকে বিছানায় করছো তার কিছুটা খুশি ফেরত দেওয়ার জন্য আমি এখানে আসলাম। তোমার সারা জীবনের স্বপ্ন বক্সিং স্টেট প্রতিযোগিতায় সিলেকশন করিয়ে দিয়েছি। এই বলে মালিনী নিজেই শরিয়াকে মিষ্টিমুখ করায়। তো এমন সময় প্রিয়া সেখানে এসে মালিনীকে দেখে অবাক হয়ে গেলে মালিনীও প্রিয়াকে দেখে অবাক হয়ে যায়। মালিনী তখন শরিয়াকে বলে, আমি জানতাম না যে তুমি অনেক বড় খিলাড়ি। প্রিয়া তখন বলে, হ্যাঁ আমি সেই প্রিয়া, যে শরিয়ার অনেক আগের বন্ধু এবং অনেক ভালো বন্ধু ছিল। মালিনী তখন রেগে মেগে বলে, শরিয়া তুমি এখনই আমাকে বাসায় রেখে আসবে। প্রিয়া বলে, এখনো যেতে পারবে না, কারণ ওর সাথে আমার কিছু দরকারি কথা আছে। মালিনী বলে, শরিয়া তুমি আমার বডিগার্ড, তাই আমার পুরো দায়ভার তোমার। শরিয়া তখন প্রিয়াকে বলে, প্রিয়া তুমি এখানে একটু অপেক্ষা করো, ম্যাডামকে আমি এখনই বাসায় ছেড়ে আসছি। এটা শুনে প্রিয়াও অপমানিত হলে মালিনী কুটিল এক হাসি দেয়। তো এরপর শরিয়া মালিনীর সাথে গাড়িতে করে বাড়িতে ফিরতে থাকে। মালিনী বলে, কি ব্যাপার শরিয়া, তোমার কি আবার পুরনো পিড়িত উঠতে উঠেছে? শরিয়া কোনো উত্তর দেয় না।
তারা বাড়িতে পৌঁছে গেলে মালিনী গাড়ি থেকে নেমে জানতে চায় সে কি এখনো প্রিয়াকে ভালোবাসে। শরিয়ার নিরাপত্তায় মালিনীর আর বুঝতে বাকি থাকে না, তাই মালিনী রেগে মেগে বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু একটু পরেই মালিনী উপর থেকে ঝাঁপ দেয়। শরিয়া ভয় ভয়ে মালিনীর কাছে আসলে দেখে মালিনী উপর থেকে মালিনীর মতো দেখতে একটা পুতুল ফেলেছে। শরিয়া তখন পুতুলটা দেখে হাফ ছেড়ে বাঁচলে মালিনী উপর থেকে বলে, আমি তোমার জন্য কি করতে চলেছি দেখতে থাকো। শরিয়া তাড়াহুড়ো করে উপরে আসলে দেখে মালিনী আত্মহত্যা করার চেষ্টা করতেছে। শরিয়া মালিনীকে থামতে বললে মালিনী কাঁদতে কাঁদতে বলে, শরিয়া তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য এখনই আমি নিচে ঝাঁপ দিচ্ছি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। শরিয়া মালিনীকে থামতে বললে মালিনী বলে, অনেক আগেই আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, এমনকি ভগবান আমার একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা দেয়নি। এরপর তোমাকে ভালোবাসলাম আর এখন তুমিও আমার থেকে অন্য কারোর হতে যাচ্ছ, তাই আমার এই জীবনের কোনো মানে নেই। এই বলে ঝাঁপ দিতে ধরলে শরিয়া মালিনীকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না পেয়ে বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আজ থেকে আমি শুধু তোমার। এটা শুনে মালিনী ইমোশনাল হয়ে শরিয়াকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। छोड़ो, हम तुम्हारे बिना नहीं रह सकते। बहुत प्यार करते हैं हम तुमसे। बस तू ही तू, तेरे बिना मैं कौन हूँ, तेरे बिना मैं कौन हूँ। মানে মালিনীর সাথে আবার শরিয়া শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লো। এরপর শরিয়া বাড়িতে আসলে প্রিয়া ভালোভাবেই বুঝতে পারে যে শরিয়া মালিনীর সাথে রাত কাটিয়ে আসলো। তাই প্রিয়া বলে, শরিয়া যেহেতু তোমার লাইফে ওই মালকিন ঢুকে পড়েছে, সেহেতু তোমার লাইফে আমার আর কোনো প্রয়োজন পড়বে না, তাই সারা জীবনের জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই বলে চলে যেতে ধরলে শরিয়া ইমোশনাল হয়ে প্রিয়াকে বলে, দেখো প্রিয়া, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি এবং এখনো তোমাকে পাগলের মতো ভালোবাসি, তাই প্লিজ প্রিয়া আমাকে ছেড়ে যেও না। প্রিয়া তখন শরিয়াকে মাফ করে দাও। মানে প্রিয়ার সাথে আবারও শরিয়ার সম্পর্কটা শুরু হলো। তাহলে এখন মালিনীর কি হবে দেখতে থাকুন, জানতে পারবেন। তো পরের দিন সকালে শরিয়া প্রতাপের বাসায় এসে প্রতাপকে সরাসরি জানায় যে সে এই বডিগার্ডের চাকরিটা আর করতে চায় না এবং তার সেফারিশের মাধ্যমে সে যে স্টেট বক্সিং প্রতিযোগিতায় সিলেকশন হয়েছিল সেটারও তার কোনো প্রয়োজন নেই। এটা শুনে গলি ভাই বুঝতে পারছিল না যে এত বড় সুযোগ শরিয়া হাতের নাগালে পাওয়া সত্ত্বেও কেন এমনভাবে অবহেলা করতেছে। তার বিষয়টা সন্দেহ হওয়া সত্ত্বেও সে বিষয়টা শরিয়াকে বুঝতে না দিয়ে বলে, ঠিক আছে তোমার যেটা ইচ্ছা। তো এরপর শরিয়া মালিনীর কাছে এসে বলে, চলো মালিনী, আমরা দুজনেই নতুন কোথাও গিয়ে নিজেদের মতো জীবন শুরু করি। মালিনী তখন বলে, কিন্তু তোমার ক্যারিয়ার, এখনো তুমি তোমার ক্যারিয়ার ঠিক করতে পারোনি, আর এরকম বড় একটা সুযোগ কেউ হাতছাড়া করে? শরিয়া তখন বলে, কারণ সেফারিশ নিয়ে আমি বড় হতে চাই না, নিজের যোগ্যতায় বড় কিছু করতে চাই। চলো মালিনী, আমরা দুজনে একে অপরের সাথে থাকলে আমাদের কিছুরই প্রয়োজন পড়বে না। কিন্তু মালিনী এবার আর শরিয়ার সাথে যেতে চায় না, কারণ শরিয়ার তেমন কোনো ক্যারিয়ার নেই। আর তার মানে মালিনী শরিয়াকে নয়, তার সাথে কাটানো মুহূর্তটাকে ভালোবাসে। সে শরিয়ার সাথে থেকে নয়, শুধু বিছানায় থাকতে চায়। মালিনী বলে, না শরিয়া, আমি তোমার সাথে যেতে পারবো না। শরিয়া তখন হাসতে হাসতে বলে, তুমি কেমন ধরনের মহিলা সেটা আমি আগে থেকেই জানতাম। তুমি রানীর মতো থাকার জন্য প্রতাপের মতো গ্যাংস্টারের বউ হিসেবে থাকতে চাও, সাথে আমার সাথে বিছানায় ভালোভাবে সুখ পেতে চাও। তাই ম্যাডাম জি, প্লিজ আপনি যেন আপনার মুখটা আর আমাকে না দেখান। এই বলে শরিয়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। সিন প্রতাপের কাছে আসতে দেখি ভীরা খবর নিয়ে এসেছে যে মালিনী ম্যাডাম মাধবের চিকিৎসার জন্য 3 লাখ টাকা একটা হাসপাতালে ডোনেশন করেছে। প্রতাপ ভাবতে থাকে যে কিনা আমার বউয়ের সাথে খারাপ কিছু করতে গিয়েছিল তাকেই আমার বউ বাঁচানোর জন্য হাসপাতালে 3 লাখ টাকা ডোনেশন করে এসেছে। কিছু তো একটা রহস্য আছে।
তাই চল এই রহস্যের উন্মোচন করতে এখনই হাসপাতালে যাই। প্রতাপ সাথে সাথে তার লোকজন নিয়ে হাসপাতালে আসে। সেখানে সে জানতে পারে মাধব 207 নম্বর রুমে আছে। সিন মাধবের কাছে আসলে দেখি সিস্টার মাধবের কিছু টেস্ট করানোর জন্য সেই রুম থেকে অন্য আরেকটা রুমে নিয়ে যাচ্ছে। প্রতাপ সেই রুমে আসার আগেই মাধব সেই রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু মাধব প্রতাপের গলা শুনতেই বুঝতে পারে তাকে ধরার জন্য প্রতাপ এখানে এসেছে। তো গলি ভাই মাধবের রুমে এসে মাধবকে দেখতে না পেয়ে ভীরাকে আদেশ দেয় এখনই যেন হাসপাতালটা তন্ন তন্ন করে দেখা হয় যে মাধব কোথায় আছে। ভীরা সকলকে নিয়ে খুঁজতে চলে গেলে প্রতাপ টেবিলের উপরে রাখা একটা আপেল দেখতে পায়, যেটা কিনা কিছুক্ষণ আগেই মাধব সেটাতে কামড় বসিয়েছে। প্রতাপ সেই আপেলের কামড়ের সাইজ মেপে এবার বুঝতে পারে যে মাধব সেই দিন মালিনীর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেনি। মালিনী আর মাধব তাকে মিথ্যা বলেছিল। অন্যদিকে সিন মাধবের কাছে আসতে দেখি মাধব সুযোগ বুঝে একটা জায়গায় লুকিয়ে পড়েছে, কিন্তু ভীরা ঠিক সেখানে গিয়ে মাধবকে খোঁজার চেষ্টা করতেছে। মাধবকে ভীরা প্রায় ধরে ফেলবে, ঠিক সেই সময় প্রতাপ সেখানে আসে। সে ভীরাকে বলে মালিনী আমাদেরকে মিথ্যা বলেছিল, আর এই শালা টাকার লোভে সেদিন সকল দোষ নিজের ঘাড়ে নিয়েছিল। সিন শরিয়ার কাছে আসলে দেখা যায় মালিনী সেখানে এসেছে। সে শরিয়াকে বলে তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দিতে থাকবো, কিন্তু প্লিজ শরিয়া তুমি আমার থেকে দূরে সরে যেও না। মানে মালিনী এখন টাকার বিনিময়ে তার সাথে বিছানায় থাকতে চায়। এই বলে মালিনী শরিয়ার সাথে জোর করতে ধরলে প্রতাপ সেখানে চলে আসে। মালিনী প্রতাপের উপস্থিতি টের পেয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। প্রতাপ বলে শরিয়া আমি নিচে এসেছি তোকে দাওয়াত করার জন্য। কাল মাধবকে সাথে নিয়ে তুই আমার বাসায় আসবি, তোর জন্য সারপ্রাইজ আছে। শরিয়া তখন হ্যাঁ জানালে প্রতাপ সেখান থেকে তার লোকজন নিয়ে চলে যায়। শরিয়া মালিনীকে বলে এসব কি নাটক শুরু করেছো আবার? মালিনী তখন বলে চলো কাল তো তোমার সাথে দেখা হচ্ছেই। এই বলে শরিয়াকে একটা কিস করে হাসি মুখে সেখান থেকে চলে যায়। মানে মালিনী কিছুতেই শরিয়ার পিছু ছাড়ছে না। সিন কাট হয়ে সন্ধ্যায় প্রতাপের প্রোগ্রামে আসে। মালিনীর দুচোখ যেন শুধু শরিয়াকেই খুঁজে চলেছে। প্রতাপ ব্যাপারটা লক্ষ্য করে মালিনীকে বলে আমি আপনার কানুনি হাজবেন্ড, আর আপনি আমাকে না খুঁজে অন্য কোনো মিস্টারকে খোঁজার চেষ্টা করতেছেন। তো এমন সময় শরিয়া প্রোগ্রামে আসতেই মালিনীর দুচোখ যেন শরিয়াকে দেখে খুশিতে ভরে ওঠে। কিন্তু শরিয়ার সাথে প্রিয়াকে দেখতেই মালিনী পুরো রেগে মেগে শরিয়ার দিকে তাকিয়ে থাকে। প্রতাপ শরিয়াকে দেখেই সম্মানের সহিত ভেতরে আসতে বলে। তো এরপর কৌশলে শরিয়াকে একটা সাইডে নিয়ে আসে মদ্যপান করানোর জন্য। আসলে মালিনীর ঘাড়ের উপরে যে কিস করার দাগটা দেখেছিল প্রতাপের এখন মনে হচ্ছে সেই দাগটা শরিয়ারই ছিল। তাই কৌশলে সে তার ক্ষেতের একটা পেয়ারা টেস্ট করতে বলে এবং শরিয়া সেই পেয়ারাটাই কামড় বসাতেই কৌশলে সেই পেয়ারাটা নিয়ে যেতে বলে ভীরাকে। এরপর শরিয়াকে কেউ ফোন দিলে শরিয়া সাইডে আসলে মালিনী সেখানে এসে বলে শরিয়া তুমি শুধু আমার, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর প্রিয়া তোমাকে আমার মতো সুখ কখনোই দিতে পারবে না। আমি তোমাকে টাকাও দিব, সাথে আমার সুন্দর শরীরটাকেও যখন ইচ্ছা তুমি তখন ব্যবহার করতে পারবে। এমন সময় প্রিয়া সেখানে আসলে শরিয়া প্রিয়ার হাতটা ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? এই বলে প্রিয়াকে প্রপোজ করলে মালিনী রাগে ক্ষোভে চলে যায়। অন্যদিকে প্রতাপকে দেখা যায় যে শরিয়া যে পেয়ারাটাই কামড় বসিয়েছিল সেটা মেপে দেখতেছে। প্রতাপ দেখে সেই কামড়ের দাগটা মালিনীর ঘাড়ের উপরের দাগের সাথে মিলে গিয়েছে। মানে প্রতাপ বুঝতে পারে যে মালিনীকে আর কেউ নয় শরিয়ায় প্রতিনিয়ত ভোগ করত। এটা দেখে প্রতাপ এবার পুরো ক্ষেপে যায়। সিন শরিয়ার কাছে আসলে দেখি সে প্রিয়াকে নিয়ে বাহিরে এসেছে। হঠাৎ মাধব তাকে কল করায় শরিয়া কথা বলতে সাইডে চলে গেলে প্রতাপ প্রিয়ার দিকে বন্দুক তাক করে। শরিয়ার সাথে সাথে প্রিয়ার কাছে আসলে প্রতাপ বলে তুই আমার চাকর হয়ে আমার সাথে নেমোখারামি করেছিস। সে প্রিয়াকেও সকল ঘটনা জানিয়ে বলে ও ভালো করেই জানতো কেউ যদি গলি ভাইয়ের জিনিসে হাত দেয় তাহলে গলি ভাই কি করতে পারে তার। তাই এখন আমি তোর সাথে মজা নিব আর শরিয়া বাহির থেকে আমার মজা নেওয়াটা দেখবে। এই বলে প্রতাপ প্রিয়াকে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। এরপর हाथ मत लगा उसको। তো এমন সময় পুলিশ সেখানে এসে প্রতাপকে বলে স্যার কেউ খবর দিয়েছিল ঘামাচি পাউডার আপনার ফার্ম হাউসে আছে, ফর্মালিটির জন্য হলো আপনাকে এখনই থানায় নিয়ে যেতে হবে। ঠিক সেই সময় মালিনী এমনভাবে সেখানে আসে। প্রতাপের আর বুঝতে বাকি থাকে না খবরটা মালিনী পুলিশদেরকে দিয়েছিল। তো এরপর প্রতাপকে পুলিশ নিয়ে চলে গেলে শরিয়া প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়।
শরিয়া প্রিয়াকে নিয়ে লুকানোর জন্য একটা হোটেলে ওঠে। অন্যদিকে যখন মালিনী প্রতাপকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও শরিয়াকে পায় না, তখন সে আর একটা খেলা করে। সে কি করে, পুলিশের কাছে গিয়ে জানায় গলি ভাইয়ের হাভেলিতে যে পাউডারটা পাওয়া গিয়েছিল সেটা আর কেউ না, শরিয়ার গার্লফ্রেন্ড প্রিয়া নিয়ে গিয়েছিল। তাই আপনারা প্রিয়াকে ধরার চেষ্টা করুন। প্রিয়াকে পুলিশেরা খোঁজাখুঁজি শুরু করলে শরিয়া মালিনীর কাছে আসে। সে মালিনীকে বলে, আমি প্রিয়াকে নির্দোষ দেখতে চাই, তার বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। মালিনী তখন হেসে বলে, তুমি ভালো করেই জানো আমি তোমার থেকে কি চাই, তোমার সাথে ওইসব করতে চাই, তার কোমল স্পর্শে নিজেকে বিলিয়ে দিতে চাই। শরিয়া তখন কিন্তু শরিয়া এমনভাবে মালিনীকে স্পর্শ করছিল যাতে মালিনীর শরীরে ব্যথা অনুভব হচ্ছিল। মজা তো দূরের কথা, তার প্রতাপের কথা মনে হচ্ছিল যেন শরিয়াও প্রতাপের মতো হিংস্রভাবে তাকে স্পর্শ করছে। তাই মালিনী থামিয়ে বলে, শরিয়া অনেক ব্যথা লাগছে আমার। প্রতাপ থানা থেকে ছাড়া পেয়ে সোজাসুজি বন্দুক নিয়ে বাড়িতে আসলে শরিয়াকে বাঁচানোর জন্য একটা রুমে আটকে রেখে মালিনী তার বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়ে। প্রতাপ শুট করতেই শরিয়া তাকে সরিয়ে দিয়ে নিচে বুক পেতে দেয়, আর যার ফলে গলি ভাইয়ের শুট করা গুলিটা তার গায়ে এসে লাগে। ইতিমধ্যেই প্রিয়া সেখানে আসলে গলি ভাই প্রিয়ার দিকেও বন্দুক তাক করলে পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ প্রতাপকে থামায়। আসলে প্রিয়াই বিপদের আশঙ্কা বুঝতে পেরে পুলিশদেরকে ডেকে এখানে নিয়ে এসেছে। এরপর পুলিশ আবারও প্রতাপকে নিয়ে গেলে প্রিয়ার সাথে শরিয়া যেতে ধরে। মালিনী কাঁদতে কাঁদতে তখন বলে, শরিয়া প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু শরিয়া প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন 6 মাস পরে আসে। আমরা বুঝতে পারি শরিয়া প্রিয়াকে বিয়ে করেছে, আর আজ তাদের 6 মান্থ অ্যানিভার্সারি। তাই আজ শরিয়া বাইরে থেকে প্রিয়ার জন্য ফুল আর গিফট কিনে এনেছে। কিন্তু বাড়িতে এসে দেখে প্রিয়ার পেটে কেউ গুলি করেছে। প্রিয়া শরিয়াকে কিছু বলার আগেই মাটিতে লুটে পড়ে। শরিয়া তখন প্রিয়া প্রিয়া বলে চিল্লাতে থাকে। আর ওদিকে সিন একটা সেলের কাছে আসলে আমরা বুঝতে পারি একটা ছেলে আলমারির মধ্যে বন্দুক রাখছে। আমরা বুঝতে পারি এই ছেলেটাই প্রিয়াকে শুট করে হত্যা করেছে। কিন্তু আরও অবাক বিষয় হলো, যখন ক্যামেরা ফোকাস ছেলেটার মুখের কাছে আসে আমরা দেখি ছেলেটা আর কেউ না, মাধব। তাহলে কি প্রিয়াকে মাধব হত্যা করলো? কিন্তু কেন? এই প্রশ্ন রেখে সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দ্বিতীয় সিজন দেখতে চাইলে একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে মন চাইলে প্লিজ সাবস্ক্রাইব মি।